আপনারা দেখছেন একুশে টেলিভিশন। মানবতাবিরোধী অপরাধের মামলায় সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ, প্রসিকিউশনের খণ্ডন চলছে। জামাতের ডাকা হরতালের শেষ দিনে রাজধানীর যাত্রাবাড়িতে শিবির পুলিশ সংঘর্ষ, 1 জন নিহত। মিশরের রাবা মসজিদ ও নাহদা স্কয়ারে মুরসিপন্থীদের সরাতে অভিযান চলছে, সংঘর্ষে কমপক্ষে 15 জন নিহত। আসসালামু আলাইকুম, আমি মারিউল ফারিয়া। আমন্ত্রণ জানাচ্ছি বেলা ৩টার ২১ সংবাদে। এশিয়ান ডুপ্লেক্স টাউন, আভিজাত্যের নতুন ঠিকানা। বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মানবতা বিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শেষ হচ্ছে আজ। মঙ্গলবার আসামি পক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শেষ করতে না পারায় তৃতীয় দফায় তাদের বুধবার 1 ঘণ্টা সময় দেওয়া হয়। বিচারপতি এটিএম ফজলে কবিরের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 এই আদেশ দেন। সে অনুযায়ী আজ আসামি পক্ষের আইনজীবী আহসানুল হক হেনা যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। এরই মধ্যে যুক্তি খণ্ডন শুরু করেছে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষের যুক্তি খণ্ডনের মাধ্যমে শেষ হবে বিচার প্রক্রিয়া। এরপর এই মামলার রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখা হবে। মানবতা বিরোধী অপরাধের 23টি অভিযোগে গেল বছরের 4 এপ্রিল এই বিএনপি নেতার বিচার শুরু হয়। একই বছরের 19 ডিসেম্বর তাকে 71-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। দলের নিবন্ধন বাতিল করে আদালতে দেয়া রায়ের প্রতিবাদে জামায়াতের ডাকা 48 ঘণ্টার হরতাল চলছে। হরতালের শেষ দিনে রাজধানীর যাত্রাবাড়ির দনিয়ায় এক শিবির কর্মী নিহত হয়েছেন। এদিকে সড়ক অবরোধ, বিক্ষোভ আর গাড়ি ভাঙচুরের মধ্যে দিয়ে দেশের বিভিন্ন স্থানে চলছে জামায়াতের হরতাল। সহকর্মী ও প্রতিনিধিদের সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন ফাল্গুনী দত্ত। দনিয়ার ব্রাইট কিন্ডারগার্টেন স্কুলের সামনে থেকে সকালের দিকে মিছিল বের করে ছাত্র শিবির। হরতাল সমর্থকরা গাড়ি ভাঙচুরের চেষ্টা করলে পুলিশের সঙ্গে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় খলিলুর রহমান নামে একজন শিবির কর্মী নিহত হয়, আহত হয় কয়েকজন গণমাধ্যম কর্মী। তবে প্রত্যক্ষদর্শীদের দাবি পুলিশের গুলিতেই মারা যায় খলিলুর রহমান। মোহাম্মদপুরের আদাবরে হরতালের সমর্থনে মিছিল বের করা হয়। এ সময় হরতাল সমর্থকরা ভাঙচুর চালায়, গাড়িতে আগুন দেয়। হরতালের নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরে ট্রেন ও লঞ্চের যাত্রীরা গণপরিবহন সংকটের কারণে দুর্ভোগে পড়ে। এদিকে হরতালের সমর্থনে চট্টগ্রাম নগরীর বাদুরতলা এবং ইপিজেডের ঈসা খান রোড সহ কয়েকটি স্থানে জামাত শিবির ঝটিকা মিছিল করে ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে রাস্তায় আগুন দিয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বগুড়ার গোকুল সড়ক সহ কয়েকটি স্থানে শিবির কর্মীরা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটায়। সাতক্ষীরা শহরের কদমতলা মোড় এলাকায় সড়ক অবরোধ করে ককটেল বিস্ফোরণ ঘটায় জামাত শিবির কর্মীরা। পিকেটিং এর সময় 4 শিবির কর্মীকে আটক করে পুলিশ। রংপুর নগরীর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কাছে কৃষি অফিসের সামনে সড়ক অবরোধ করে হরতাল সমর্থকরা। নগরীর লালবাগ কলেজপাড়া এলাকার একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে 9টি পেট্রোল বোমা উদ্ধার করে র্যাব। হরতালে মংলাবন্দর শিল্প এলাকায় গাড়ি ভাঙচুর ও টায়ারে আগুন দিয়ে মংলা খুলনা মহাসড়ক অবরোধ করে হরতালকারীরা। টানা 48 ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনেও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে আটকে রয়েছে পণ্যবাহী শত শত ট্রাক ও কাভার্ড ভ্যান। ফাল্গুনী দত্ত, একুশে টেলিভিশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন বাংলাদেশের ব্রাজিলের নবনিযুক্ত রাষ্ট্রদূত ওয়ানসা ক্যাম্পস ডা নোভিগা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি এই সাক্ষাতে মিলিত হন। নতুন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সাথে কুশল বিনিময় করেন। সে সময় তারা 2 দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনাও করেন। ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব সহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়া সৌদি আরব সফরে গিয়ে জঙ্গি গোষ্ঠীর সাথে বৈঠক করছেন বলে অভিযোগ করেছেন বন ও পরিবেশ মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতীয় প্রেস ক্লাবে হরতাল বিরোধী এক আলোচনা সভায় তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, বিএনপি জামাত রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। শুধু অধিকারের সাধারণ সম্পাদকই নন, তথ্য নিয়ে যারা মিথ্যাচার করছে তাদের চিহ্নিত করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে জানান তিনি। তিনি আরও বলেন, উন্নয়নের বিলবোর্ড শুধু ঢাকায় নয়, সারা দেশে প্রচার করা হবে। তত্ত্বাবধায়ক সরকারের ফিরে যাওয়ার আর সুযোগ নেই বলেও জানান তিনি। বিদেশি পত্রিকায় নিজের নামে নিবন্ধ লিখেছেন, বাংলাদেশের রপ্তানি বাণিজ্য যাতে বন্ধ করে দেওয়া হয়, এমনকি বাংলাদেশের মানুষকে যাতে ভিসা দেওয়া না হয় সেজন্য মাননীয় বিরোধী দলীয় নেত্রী বিদেশি পত্রিকায় নিবন্ধ লিখেছেন। মাননীয় বিরোধী দলীয় নেত্রী সম্প্রতি সৌদি আরব সফরে গিয়েছিলেন। সেখানেও তিনি বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সাথে তিনি সেখানে বৈঠক করেছেন। আগামী 7 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। আজ এ তথ্য জানিয়েছেন ধর্মসচিব কাজী হাবিবুল আওয়াল। দুপুরে হজ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি কথা জানান। এবছর 89,000 ধর্মপ্রাণ মুসল্লি হজ করতে যাবেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 1,589 জন ও বেসরকারিভাবে 87,590 জন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্স 50% করে হজ যাত্রী পরিবহন করবে। হজের নামে মানব পাচার রোধে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে বলে জানান তিনি। এবার মিশর প্রসঙ্গ। মিশরের কায়রোতে রাবা আল আদাইয়া মসজিদ ও নাহদা স্কোয়ারের অবস্থানরত মুরসি সমর্থকদের হটিয়ে দিতে অভিযান চলছে। এ ঘটনায় এ পর্যন্ত নিহত হয়েছে কমপক্ষে 15 জন, আহত হয়েছে আরও অনেকে। তবে নিহতের সংখ্যা 200 বলে দাবি করে মুরসি সমর্থকদের আবারও রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছে ব্রাদারহুড। এরই মধ্যে নাহদা স্কোয়ার থেকে মুরসি সমর্থকদের হটিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করে মন্ত্রিসভার জরুরি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আরও জানাচ্ছেন মুজাহিদ আহসান। 6 সপ্তাহ ধরে কায়রোর রাবা আল আদাইয়া মসজিদ ও নাহদা স্কোয়ারে বিক্ষোভ অব্যাহত রেখেছিলেন মুরসি সমর্থকরা। অবস্থান কর্মসূচি ভেঙে দিতে সকালে পুলিশ সেখানকার 2টি ক্যাম্পে টিয়ার গ্যাস ও গুলি ছোড়ে। এতে প্রাণহানির পাশাপাশি আহত হয়েছে অনেকে। টিয়ার গ্যাস থেকে বাঁচতে বিক্ষোভকারীদের গ্যাস মাস্ক ব্যবহার করতে দেখা যায়। আহতদের নেওয়া হয়েছে হাসপাতালে। ক্যাম্প থেকে বের হওয়ার জন্য বিক্ষোভকারীরা নিরাপদ রাস্তা ব্যবহার করতে পারবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা জানিয়েছে মুসলিম ব্রাদারহুড। মুজাহিদ আহসান, 21 টেলিভিশন। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। 2 দিনের হরতাল ও বৈরী আবহাওয়ায় পর্যটক শূন্য হয়ে পড়েছে সমুদ্র সৈকত কুয়াকাটা। স্পট ফিক্সিং এ অভিযুক্তদের বিচারে সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বে ট্রাইব্যুনাল গঠন করা হবে, জানালেন বিসিবির সিইও। স্বাগত আবারও বেলা 3টার 21 সংবাদে। 2 দিনের হরতাল ও বৈরী আবহাওয়ার কারণে পর্যটক শূন্য হয়ে পড়েছে সমুদ্র সৈকত কুয়াকাটা। প্রতি বছর ঈদ পরবর্তীতে দেশি বিদেশি পর্যটকদের আগমনে গোটা এলাকা মুখরিত থাকলেও এবারে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। ঈদের পরে পর্যটন নির্ভর ব্যবসায়ীরা চরম হতাশায় দিন পার করছেন। পটুয়াখালী প্রতিনিধি মুজাহিদ প্রিন্সের রিপোর্ট। ঈদ এলেই প্রতিবার পর্যটকের আনাগোনায় জমজমাট থাকে পর্যটন নগরী কুয়াকাটা। তবে এবারের চিত্র ভিন্ন। শুনশান নীরবতা এখানকার দর্শনীয় স্থানগুলোতে। বৈরী আবহাওয়া আর হরতালের কারণে হোটেল মোটেল খালি, বন্ধ দোকানীদের বিকিকিনিও। জামাতে ইসলামের হরতাল ডাকার কারণে পরবর্তীতে যেসব বুকিং হয়েছিল প্রায় 70% বুকিং ক্যান্সেল হয়ে গেছে। সারা বাংলাদেশের পর্যটকরা ঈদ মৌসুমে প্রত্যেক বছরই আসে এবং ঈদের সময় খুব একটা জমজমাট ব্যবসা হয় আমাদের। তখন ঈদের 2 দিন পরে হরতালের কারণে আমাদের ব্যবসা একেবারে মাথায় হাত। ঈদ পরবর্তী পর্যটকদের আগমনের অপেক্ষায় থাকেন ব্যবসায়ীরা, তবে এবার তা হচ্ছে না, ফলে হতাশ তারা। পর্যটক যেভাবে আসার কথা ছিল সেটা এখন আর আসতেছে না। এর অনেকগুলো কারণ আছে। আমাদের এই দুরবস্থা আর কি, যে বিশেষ করে পর্যটকরা আসতেছে না, আসবে না, এটা আমরা যখন শুনছি তখন কিন্তু সবারই খুব খারাপ অবস্থা। প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানালেন কুয়াকাটা পুলিশ ফাঁড়ি ইনচার্জ। রাজনৈতিক অস্থিরতার কারণে যদিও কিছু পর্যটক কম আসার সম্ভাবনা, তারপরও যারা আসবেন তাদের জন্য আমাদের প্রশাসন থেকে সর্বাত্মক সহযোগিতা, আমরা পুলিশ পাহারা টহল বৃদ্ধি করেছি। দেশের রাজনৈতিক অস্থিরতা দূর হলে আবারও চাঙ্গা হয়ে উঠবে পর্যটন খাত, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। মুজাহিদ প্রিন্স, 21 টেলিভিশন, কুয়াকাটা।
ছাত্রলীগ যুবলীগের সংঘর্ষের জেরে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে 14 বছরের কিশোর সাইমন। রাজধানীর লক্ষ্মীবাজারে ঈদ উপলক্ষে আয়োজিত মেলার চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বের সূত্রপাত। পরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হয়, আর এ সময় মেলায় বেড়াতে আসা কিশোর সাইমুমের মাথায় গুলি লাগে। পরে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। চিকিৎসক জানিয়েছে, মাথায় গুলি লাগার পর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক। এদিকে সাইমুমের স্বজনরা চিকিৎসায় অবহেলার অভিযোগ করেছেন। সিরাজগঞ্জের রানীগ্রামে বিয়েবাড়ির গেটের ফুল ছেঁড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছে 10 জন। স্থানীয়রা জানায়, সিরাজগঞ্জ সদর উপজেলার রানীগ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে গেটের ফুল ছেঁড়া নিয়ে রানীগ্রাম ও কোপদাস পাড়ার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন হাবিব নামে একজন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আন্তর্জাতিক। মুম্বাই বন্দরে ভারতীয় এক সাবমেরিনে বিস্ফোরণের পর আগুন লাগায় আটকা পড়েছেন অন্তত 18 নাবিক। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, আইএনএস সিন্ধু রক্ষক নামের ওই সাবমেরিনটির বিস্ফোরণের কারণ জানা যায়নি। ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, নিরাপত্তা নিশ্চিতে বেশ কয়েকজন নাবিক সেখান থেকে লাফিয়ে পড়েন। আহত নাবিকদের হাসপাতালে নেওয়া হয়েছে। এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন উদ্ধারকর্মীরা। নাবিকরা উদ্ধার না হওয়া পর্যন্ত উদ্ধার কাজ অব্যাহত থাকবে বলে জানান ভারতীয় নৌবাহিনীর এক মুখপাত্র। খেলার খবর। স্পট ফিক্সিং এ অভিযুক্তদের বিচারে সুপ্রিম কোর্টের একজন বিচারপতির নেতৃত্বে ট্রাইব্যুনাল গঠন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নাজিম উদ্দিন চৌধুরী। সকালে ক্রিকেট বোর্ডের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি জানান, 10 সদস্য একটি প্যানেল গঠন করবেন এই বিচারপতি। সেই প্যানেল থেকে 3 সদস্যের ট্রাইব্যুনাল গঠন করা হবে বলেও জানান তিনি। অভিযুক্ত বিদেশি ক্রিকেটাররা আইনজীবীর মাধ্যমে বিচারের মুখোমুখি হতে পারবে কিনা তা নির্ধারণ করবে ট্রাইব্যুনাল। তাছাড়া ডিসেম্বরে শুরু হতে যাওয়া বিপিএল এর তৃতীয় আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের অংশগ্রহণ প্রসঙ্গে নিশ্চিত করে কিছুই বলতে পারেনি তিনি। BCB shall appoint retired justice of Bangladesh Supreme Court as chairman of the disciplinary panel. যেটা হবে যে ডিসিপ্লিনারি প্যানেলের মাননীয় চেয়ারম্যান উনি প্যানেলের অন্যান্য সদস্যকে নিয়োগ প্রদান করবেন। এই ট্রাইব্যুনাল 3 সদস্য বিশিষ্ট হবে। প্রত্যেকটা গ্রুপ, যে আমি 3টা গ্রুপের কথা বললাম, এই 3টা গ্রুপের প্রত্যেকটা গ্রুপ থেকে একজনকে নিয়ে এই ট্রাইব্যুনাল ডিসিপ্লিনারি প্যানেলের মাননীয় চেয়ারম্যান উনি ফর্ম করবেন। এর সাথে শেষ করছি বেলা 3টার 21 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরেকবার। মানবতা বিরোধী অপরাধের মামলায় সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ, প্রসিকিউশনের খণ্ডন চলছে। জামাতের ডাকা হরতালের শেষ দিনে রাজধানীর যাত্রাবাড়িতে শিবির পুলিশ সংঘর্ষ, 1 জন নিহত। মিশরের রাবা মসজিদ ও নাহদা স্কয়ারে মুর্সিপন্থীদের সরাতে অভিযান চলছে, সংঘর্ষে কমপক্ষে 15 জন নিহত। 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 201 নম্বরে, আর লগ ইন করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া 21 যে কোনো অনুষ্ঠান সরাসরি দেখা যাচ্ছে Facebook/21TV লাইভ এবং Twitter/21TVBD ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ শিরোনাম বিকেল 4টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন। দর্শক, শেয়ার বাজারের খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি মূল স্টুডিওতে রাজীব জামানের কাছে। ফারিয়া, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, জানিয়ে দিচ্ছি দিনের শেষে ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের আজকে সর্বশেষ খবরগুলো। আপনারা জানেন আজকে সর্বশেষ কার্যদিবস ছিল এই সপ্তাহে, যেহেতু আগামীকাল 15 আগস্টে ছুটি রয়েছে এবং দিনের বেশিরভাগ সময় দি স্টক এক্সচেঞ্জে বেশ খানিকটা ওঠানামা থাকলেও হরতালের মাঝে লেনদেন কিন্তু যথাসময় শুরু হয়েছিল এবং দিনের শেষে এসে আমরা দেখেছি দুই স্টক এক্সচেঞ্জেই কিছুটা পজিটিভ ট্রেন্ড নিয়ে শেষ হয়েছে লেনদেন। দিনের শেষে এসে ডিএসসি 30 ইন্ডেক্সটি বেড়েছে 7 পয়েন্টের মতো, 1514 পয়েন্ট অবস্থান নিয়েছে। এছাড়া ডিএসসি এক্স ইন্ডেক্সটিও দিনের শেষে বেড়েছে 4 পয়েন্টের মতো, বেড়ে 3983 পয়েন্ট অবস্থান করছে। এছাড়া দিনের শেষে এসে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া প্রতিষ্ঠান মিউচুয়াল ফান্ড ইউনিটগুলোর মধ্যে দাম বাড়া এবং কমার পার্থক্য কাছাকাছি ছিল। 140টি দাম বেড়েছিল, কমেছিল 110টির, আর পরিবর্তিত অবস্থায় ছিল 28টির দাম এবং সর্বমোট লেনদেন গতকালের ধারাবাহিকতায় কাছাকাছি ছিল, যদিও খানিকটা বেড়েছে। 351.24 লাখ টাকার মতো সর্বমোট লেনদেন হয়েছে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে দিনের শেষে এসে।
এছাড়া লেনদেনের শীর্ষে উঠে এসেছে দিনের শেষে যে প্রতিষ্ঠানগুলো, তার মধ্যে ছিল ইউনাইটেড এয়ারওয়েজ, তারপর ছিল বাংলা সাবমেরিন কেবল ইন্ডাস্ট্রিজ, পদ্মা অয়েল, ছিল মেঘনা পেট্রোলিয়াম। এর মধ্যে ইউনাইটেডের এয়ারের প্রায় 1 টাকার মতো দাম বেড়েছে, বাংলা সাবমেরিন কেবলের দাম বেড়েছে 3 টাকার বেশি, পদ্মা অয়েলের দাম বেড়েছে 70 পয়সা। এছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে দিন শেষে লেনদেনের শীর্ষে পঞ্চম থেকে অষ্টম স্থানে ছিল সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস। আপনারা জানেন এটি আজকে থেকে লেনদেন শুরু হয়েছে উইথ স্টক এক্সচেঞ্জে। তারপর ছিল অলিম্পিক, স্কয়ার ফার্ম এবং অষ্টম স্থানে দখল করেছিল তিতাস গ্যাস। এছাড়া দিনের শেষে এসে ঢাকা স্টক এক্সচেঞ্জে আমরা দেখেছি শতাংশ হিসেবে সবচেয়ে বেশি দাম বেড়েছে যে প্রতিষ্ঠানগুলো, তার মধ্যে গেইনার তালিকায় উঠে এসেছিল সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, অ্যাপেক্স ট্যানারি, মিথুন নিটিং। এছাড়া চতুর্থ স্থানটি দখল করে রেখেছিল এমসিএল প্রাণ। এর মধ্যে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, অ্যাপেক্স ট্যানারি সবকটিতে কিন্তু বেশ খানিকটা দর বেড়ে লেনদেন হতে দেখা গিয়েছে। এছাড়া লেনদেনে শতাংশ হিসেবে দাম বেড়ে পঞ্চম থেকে অষ্টম স্থানে তালিকা উঠে এসেছে অ্যাপেক্স ফুড, লঙ্কা বাংলা ফাইন্যান্স, মাইনাস ফাইন্যান্সিং ছিল আলহাজ টেক্সটাইল লিমিটেড। এছাড়া দিনের শেষ ভাগে এসে ঢাকা স্টক এক্সচেঞ্জে শতাংশ হিসেবে দর হারিয়েছে যে প্রতিষ্ঠানগুলো জানিয়ে দিচ্ছি তাদের তালিকা। প্রথম থেকে চতুর্থ স্থানে ছিল সতীশ ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ড। আজকে আমরা দেখতে পাচ্ছি দিন শুরু থেকে শেষ ভাগে এসেও কিন্তু মিউচুয়াল ফান্ড ইউনিটগুলো বেশ খানিকটা দর হারিয়েছে এবং শতাংশ হিসেবে সবচেয়ে বেশি দর হারিয়েছে মিউচুয়াল ফান্ডগুলো। বাকি অবস্থানগুলো জানিয়ে দিচ্ছে এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইউনাইটেড ইন্স্যুরেন্স ছিল এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ডটি এবং এরপরে ছিল মেঘনা পেট। দর্শক এবারে জানিয়ে দিচ্ছি দিনের শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিস্থিতিগুলো কেমন ছিল। সিএসসি সিলেক্টিভ ক্যাটাগরিজ ইন্ডেক্সটি 0.04 পয়েন্ট বেড়ে 7,845 পয়েন্টে অবস্থান নিয়েছে দিনের শেষে। এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের CC30 ইন্ডেক্সটি 23 পয়েন্ট কমে গিয়েছিল, 10,407 পয়েন্টে অবস্থান করছে দিনের শেষে। এছাড়া সিএসসি অল শেয়ার প্রাইস ইন্ডেক্সটি 6 পয়েন্টের মতো বেড়ে 12,377 পয়েন্টে অবস্থান নিয়েছে। লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ড ইউনিটগুলোর মধ্যে চিটাগং স্টক এক্সচেঞ্জে দাম বেড়েছে দিনের শেষে 84টির কমে গেছে 94টির, আর অপরিবর্তিত অবস্থায় ছিল 17টির দাম। এছাড়া সর্বমোট লেনদেন হয়েছে গতকাল থেকে খানিকটা বেশি, 35 কোটি টাকার কিছুটা বেশি। এবারে জানাচ্ছি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দিনের শেষে লেনদেন শীর্ষে উঠে এসেছে যে প্রতিষ্ঠানগুলো, তার মধ্যে ছিল আমরা যথারীতি দেখতে পাচ্ছি ইউনাইটেড এয়ার চট্টগ্রাম ঢাকা শেয়ার বাজারের পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রথম স্থানটি দখল করে রেখেছে। এরপর রয়েছে ব্যাংক এশিয়া, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, ছিল পদ্মা অয়েল। এছাড়া আমরা যদি লেনদেন শীর্ষ অবস্থানের বাকি পজিশনগুলো দেখি, এখানে রয়েছে এনভার টেক্সটাইল, বাংলা সাবমেরিন কেবল ইন্ডাস্ট্রিজ, বিএসসি, ছিল স্কয়ার ফার্মা। দর্শক এবারে জানাচ্ছি দিনের শেষে এসে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের শতাংশ হিসেবে সবচাইতে বেশি দর বেড়েছিল যে প্রতিষ্ঠানগুলোর, সেগুলোর অবস্থান জানিয়ে দিচ্ছি। প্রথম স্থানে ছিল আমরা দেখতে পাচ্ছি গেনার তালিকা অ্যাপেক্স ট্যানারি, তারপর ছিল প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ছিল মিথুন নিটিং। এছাড়া আনলিমা ইয়ান ছিল চতুর্থ স্থানে। এছাড়া দাম বাড়ার শীর্ষে পঞ্চম থেকে অষ্টম স্থানের তালিকা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমরা দেখতে পাচ্ছি এমসিএল প্রাণ, তারপর ছিল অ্যাপেক্স ফুড, ডিবিএইচ। এছাড়া অষ্টম স্থানটি দখল করে রেখেছে এসএ জিরো কুপন বন্ড। এবারে জানিয়ে দিচ্ছি দিনের শেষে এসে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের শতাংশ হিসেবে দর হারিয়েছিল যে প্রতিষ্ঠানগুলো সবচাইতে বেশি, তার মধ্যে ছিল সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, এছাড়া ছিল প্রাইম লাইফ, সতীশ ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ICB30 এনআরবি মিউচুয়াল ফান্ডটিকে চতুর্থ স্থানে দেখা গিয়েছে। এছাড়া দর হারানোর শীর্ষে পঞ্চম থেকে অষ্টম স্থানের তালিকায় ছিল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড, রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। অর্থাৎ দুই স্টক এক্সচেঞ্জে খানিকটা উঠানামা থাকলেও দিনের বেশিরভাগ সময় আমরা দেখেছি লেনদেন কিন্তু গতকালের তুলনায় খানিকটা বেড়েছে। তবে আজকে যে লক্ষণীয় বিষয়টি ছিল উভয় স্টক এক্সচেঞ্জে কিন্তু মিউচুয়াল ফান্ডগুলো বেশ খানিকটা দর হারিয়েছে। তো এই ছিল আজকে দিনের শেষে ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেনের সর্বশেষ খবর। আপনারা জানেন যে আগামীকাল 15 আগস্টের ছুটির কারণে লেনদেন বন্ধ থাকবে। আগামী রোববার থেকে যথারীতি আবারও লেনদেন শুরু হবে এবং 21শে বিজনেস প্রচারিত হবে আবার সকাল 10:30টায়। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।